So hi guys, we have over here Mr. Debojyoti Kundu. দাদাকে ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেলে। দাদা ধন্যবাদ। দাদা দাদা is one of the person who has multiple achievements in his life, multiple achievements. একটা কোট আমার এই মুহূর্তে মাথায় এলো, অমর্ত্য সেনের কোট, ভারত হচ্ছে ফার্স্ট বয়েজের দেশ। হি ওয়াজ অ্যাকচুয়ালি মিনিং ইউ, বিকজ দাদার যদি দাদার যদি ক্যারিয়ার গ্রাফ আমি ফলো করি, যাদবপুর ইউনিভার্সিটি, সিজিএল, ডাব্লিউবিসিএস 2021-এ একবার সিলেক্টেড, ডাব্লিউবিসিএস 2022-এ আবার সিলেক্টেড। এরপর কি পড়ে থাকে দাদা, কি পড়ে থাকে এরপর, আপনি কি চাইছেন? এরপরে বাকি জীবনে যে বাকি দিকগুলো আছে সেগুলো আমি এক্সপ্লোর করতে চাইছি। প্রিপারেশন থেকে আমি আপাতত দূরে থাকতে চাইছি। আচ্ছা আচ্ছা, মানে আর ডান উইথ ডান অ্যান্ড ইনফ্যাক্ট আমি আর ইনফ্যাক্ট আমি সিজিএল বা কিছু ফর্ম ফিল আপ আর করিনি, আর আমি অ্যাপিয়ারও করবো না আর। সিজিএল এর আপনি তো জিএসটি ইন্সপেক্টর ছিলেন, ছিলাম। এর থেকে উপরে কি পোস্ট পড়ে? এর থেকে উপরে যেটা পড়ে সেটার জন্য আমি স্ট্যাটের পরীক্ষাটা দিতে হয়, সেটা আমি দিইনি আর কি। তো সেক্ষেত্রে মোটামুটি টপটা পেয়ে গেছিলাম। হ্যাঁ, মানে ইট ইজ অ্যাপেক্স, ইট ইজ দ্য অ্যাপেক্স হ্যাঁ পোস্ট। হ্যাঁ হ্যাঁ যাই হোক, মানে হাইলি ইন্সপায়ারিং এন্ড হাইলি প্রাউড অফ ইউ যে এরকম একটা টপ লেভেল অ্যাসপিরেন্ট। এন্ড এই জিনিসটা আমি জানতে চাইবো, সিজিএল প্লাস ডাব্লিউবিসিএস কিভাবে ব্যালেন্স হয়েছে, এটা আমি পরে জানবো, কোশ্চেনটাই পরে আসবো। হুম প্রথমে একটু একটু আপনার একটু আমি ইন্ট্রোডাকশন থেকে শুরু করবো, একটু শর্ট ইন্ট্রোডাকশন। হুম Good evening, everyone. My name is Debojyoti Kundu. I am from Diamond Harbour, South Chowbis Pargana district, and I have done my schooling from Sorisha Ramakrishna Mission Shiksha Mandir. Then I pursued my career in mathematics. I have done my BSc and MSc in from Jadavpur University in mathematics, and then I started preparing for civil services. And I started my work life from as a Gramin Dak Sevak. Gramin Dak Sevak. Then I সিজিএস ইন্ডিয়া got পোস্ট। selected as a post GDS India post, and then I got selected as a postal assistant. Then I was selected as a MTS. All the SSC I was selected, and then I got the favorable posting of GST inspector in Hyderabad. And then while working there, I received the result of PSC that I am selected as a land revenue officer through WBCS 2021. And while working there as a GST inspector, I was called for a group A interview, into WBCS 2022, and I am right now I am selected as Assistant Labor Commissioner. This ALC post had been popularized by Sandeep Bhaiya. Aware of that? Sandeep Bhaiya. সন্দীপ ভাইয়া, এলসি সন্দীপ ভাইয়া। Yes. আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, এই এতগুলো পজিশনে সিলেক্ট হয়েছে, এতগুলো পজিশনে সিলেক্ট হয়েছে তুমি, স্টার্টিং ফ্রম হুইচ ইয়ার? Yes. Starting from 2020. 2020, মানে মানে ইট 2020 হ্যাজ সাল বিন থেকে। ইট হ্যাজ বিন গুড, মানে পরপর 2020 পরপর অনেকগুলো অ্যাচিভমেন্ট। হ্যাঁ এবার কি 2020 সাল থেকে আমি প্রিপারেশনটা শুরু করেছি, কিন্তু এর আমার 2020 সালে সিএইচএসএল, মানে আমার যে ফার্স্ট জব, যেটা 2020 সালে সিএইচএসএল থ্রুতে আমি সিলেক্টেড হই। কিন্তু রেজাল্টটা, তুমি যেটা কোশ্চেনটা জিজ্ঞেস করলে, সেটা রেজাল্টটা আমার বেরিয়েছিল 2022 সাল। তো 2022 থেকে পরপর আমার রেজাল্টগুলো আসতে থাকে। ওকে, না গুড, ক্যারিয়ার গ্রাফ ইজ ভেরি গুড। এইবারে এই কোয়েশ্চেনটা আসি, সিজিএল আর ডাব্লিউবিসিএস এর ব্যালেন্সটা, এটা কিন্তু একটা সমস্ত অ্যাসপিরেন্টের কাছে আচ্ছা। একটা বড় কোয়েশ্চেন, যেখানে ডাব্লিউবিসিএস টা এতটা আনসার্টেন, হুম এতটা বছর পর গিয়ে তার রেজাল্ট বেরোচ্ছে, আমি সিলেক্ট হবো কি হবো না। ইনফ্যাক্ট যদি আমি হুম আমার এক্সাম্পলে দিই, আমি আই মেড দিস ওয়ান মিস্টেক, আই হুম ওয়াজ প্রিপেয়ারিং সোলো ফর ডাব্লিউবিসিএস, নো আদার এক্সামস। তো এখানে আমার মনের মধ্যে যেই কনফিউশনটা হুম আছে যে আমি সিলেক্ট না হলে কি হবে, হোয়াট ইফ নট, হ্যাঁ হোয়াট ইফ ইয়েস, দ্যাটস গুড ফর মি, যে উইথ গড ব্লেসিং হুম আমি সিলেক্ট হুম হয়ে হুম গেলাম, হোয়াট ইফ নট, এই জিনিসটা যদি আপনি হুম একটু ক্লিয়ার করেন, তুমি যদি একটু ক্লিয়ার করে দাও, কারণ তুমি যেহেতু দুটো পোস্টেই ছিলে একটা টাইমে। হ্যাঁ হ্যাঁ। না এটা তো সবার ক্ষেত্রে, যে কোনো অ্যাসপিরেন্ট যখন প্রিপারেশন নিতে শুরু করে, সে তো মানে লেন্দি পরীক্ষা, যেটা একটা খুব আনসার্টেন পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমার প্রিপারেশন খুব ভালো থাকলেও সেখানে একটা আনসার্টেনিটি থাকেই সবসময়। তো সেক্ষেত্রে আমি যতটুকু চেষ্টা করেছিলাম যে ডব্লিউবিসিএস এর জন্য মেন ফোকাস তো আমার থাকবেই, কিন্তু তার সাথে সাথে আমার প্ল্যান বিটা দরকার। প্ল্যান বিটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এবার এসএসসির যে পরীক্ষাগুলো, তুমি দেখবে রিসেন্ট টাইমে এসএসসির সিলেবাসটা, এসএসসি সিজিএল এর সিলেবাসটা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ডব্লিউবিসিএস এর সঙ্গে কিন্তু অনেকটা মানে ম্যানেজ করে চলার মতোই সিলেবাস এখন হয়ে গেছে। তো আমাদেরও ডব্লিউবিসিএস এ যেমন ম্যাথ রিজনিং এর পেপারটা আসে, জিকের পেপারটা আসে, ইংলিশের পেপারটা আসে, যেটা তো সেক্ষেত্রে এসএসসিরও কিন্তু মেন্সে এই 4টে পেপারই আসে। তো আমি যখন ম্যাথটা করছি, যদি আমি হাই লেভেলের একটু ম্যাথ করি, অ্যাডভান্স ম্যাথটা যদি আমি মাথায় রেখে করি, আচ্ছা যখন আমি ইংলিশটা পড়ছি যদি আমি ভোকাবুলারির উপর একটু জোর দিই, আচ্ছা জিকে তো আমি করছি, জিকের সঙ্গে যদি আমি একটু ডান্স, আর্ট ফেস্টিভ্যাল, এই জিনিসগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো স্কিম বা রিলেটেড, এইগুলো যদি একটু এক্সট্রা করে এসএসসির মতো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যদি আমি করি, তো সেক্ষেত্রে আমার মনে হয় দুটো দিকই কভার হয়ে যাবে। এবং দুটো দিকই কভার করা দরকার অ্যাসপিরেন্টের জন্য, কারণ এত লং টার্ম একটা পরীক্ষা, সবার ক্ষেত্রে সেই ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা থাকে না, বা সেই প্যাকেজটা রাখাও সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো ডব্লিউবিসিএস যখন প্রিপারেশন নিচ্ছেন বা পিএসসি যে কোনো প্রিপারেশন নিচ্ছেন, তার সাথে সাথে এসএসসি প্রিপারেশন অবশ্যই আপনারা নিন। তাতে এমটিএস, সিএইচএসএল, ফেজ এসএসসি ফেজের একটা পরীক্ষা, যেগুলো মাল্টিপল পোস্টের। হ্যাঁ, তো এই 4টে পরীক্ষাতেই আমি সিলেক্টেড হয়েছি, সিজিএল তো আছি। তো সেক্ষেত্রে আমি বলবো, আর এই 4টে পরীক্ষা এমনই, সিলেবাস তো একই,
আপনার প্রিপারেশন যদি একটা লেভেল অবধি পৌঁছে যায়, 4টে পরীক্ষা দিয়ে আপনি সিলেক্ট হবেন। ওকে ওকে অলরাইট। এই জিনিসটা আমি বলবো যে মানে স্পেশালি ইন দিস কারেন্ট সিনারিও, ধরুন কোনো হুম রিজার্ভেশন জটিলতা চলছে, তো অনেকগুলো পরীক্ষা পরপর আটকে আছে, নতুন নোটিফিকেশনও বেরোতে পারছে না। তো এমন হুম হুম অবস্থা হুম যারা অ্যাকচুয়ালি হার্ডকোর প্রিপারেশন করে বসে আছে, ওর পেতে বসে আছে কখন হুম, পরীক্ষা হবে, একটা টেন্টেটিভ ডেটও আমাদের কাছে নেই যে আমরা মানসিকভাবে রেডি হবো এই নেই। দিন কি হবে। আমার মনে হয় এই বিটুইন দিস হুম এই হুম, বাফার টাইমটার মধ্যে আমার মনে হয় একটু ওদিকে ঘুরে আসা উচিত। হ্যাঁ এটা আমি অ্যাডভাইস করি, আর আপনি অবশ্যই। হলে আহ, ওকে ওকে ঠিক আছে। তুমি এই ঠিকই বলেছো, কারণ এই হ্যাঁ। একটাই দেবজ্যোতি দা, একটা জায়গায় আমার একটু ডাউট আছে, হুম দ্যাট ইজ আমি হুম ধরুন আমি সিজিএল এবং ডাব্লিউবিসিএস কে মাথায় রেখে একসাথে প্যারালালি প্রিপারেশন করছি, মানে কমন গুলোকে প্রথমে বেছে নিলাম, হুম বেছে নিয়ে যেগুলো বাদ পড়ে গেল হুম ওগুলোকে আলাদা করে সময় দিলাম। কিন্তু অপশনালটাকে আমি কি হুম করবো? এবার যদি আমি অপশনালটাকে একটা টাইম দিতে চাই, দেন ইট উইল কম্প্রোমাইজ মাই হুম। সিজিএল। না, এখানেই তো ব্যাপারটা হচ্ছে, আমি বললাম কি, তোমার একটা প্রাইমারি পরীক্ষা থাকবে। ধরো আমার মেন ফোকাসটা ছিল ডব্লিউবিসিএস, ঠিক আছে, এবার ডব্লিউবিসিএস এর জন্য আমি যা যা করণীয় আমি প্রথমে করছি। এবার যেহেতু ডব্লিউবিসিএস এও আমার দেখবে তুমি ম্যাথসের পেপারটা আছে, রিজনিং এর পেপারটা আছে, তো ওই পেপারগুলো আমি যখন করছি, অপশনালের টাইম আলাদা, অপশনাল যখন করছি অপশনাল করেই যাবো, ওটা টাইমটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবার ম্যাথ রিজনিং যখন করছি আমি যেন সিজিএল এর প্যাটার্নটা ফলো করে করি, এটুকুই, এক্সট্রা করে আমি কিছু বলছি না। যেটা করছি সেটা যেন সিজিএল এর প্যাটার্নটা ফলো করেই করি। ওকে 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 গট ইট গট হ্যাঁ। ইট গট ইট। তো আচ্ছা তো আমি এক্ষেত্রে বলবো, আমার আরেকটা রাস্তাও খোলা ছিল। আমি টেট কোয়ালিফাইড, মানে আমার বিএডও করা আছে। তো সেক্ষেত্রে আমার যদি এসএসসিটাও না হতো, আমার এই লাইনটাও একটা খোলা ছিল, যদিও সেটা এখন খুব মানে আনসার্টেন একটা জায়গা। যাই হোক। এই তো আমাদের এসএলএসটি পরীক্ষা হবে হবে করছে, কবে হবে নো আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, ওটাই। দেখা যাক, দেখা যাক, হোপফুল যে হবে, খুব তাড়াতাড়ি হবে। আমাদের আমার আপনার হাসি দেখেই মনে হচ্ছে আমরা অনেক কিছু বলতে চাইছি, বাট দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম ফর দ্যাট। আচ্ছা, হুম। কামিং টু অপশনাল, আপনার কি সাইকোলজি অপশনাল? ওকে, সাইকোলজি একটু অপশন আছে। সাইকোলজি অপশনালটার একটু আপনি অ্যাডভান্টেজেস গুলো বলবেন, কারণ অনেকেই মানে আমার মনে হয় না সাইকোলজি অপশন ইজ পপুলার অপশন, আমার যেটা মনে হয় না, কারণ অনেকেই সাইকোলজির ব্যাপারে অনেক কিছু হুম আইডিয়া নেই। পপুলার বিং সোশিও হলো, অ্যান্থ্রো হলো, হিস্ট্রি হলো, এগুলো বিং পপুলার, আর ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস হুম। আছে উর্দু, পালি এক্সেট্রা। সাইকোলজি অপশনাল কেউ কেন নিতে যাবে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? প্রথম কথা যেটা হচ্ছে, সাইকোলজি অপশনাল আমি যে কারণে নিয়েছিলাম, আমার দুটো রিজন ছিল। এক, তো আমি যেহেতু ম্যাথামেটিক্সে এমএসসি করেছি, তো ম্যাথামেটিক্স সাবজেক্টটা নেওয়ার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রচন্ড বড় সিলেবাস কভার করা মুশকিল, এবং অতগুলো সাবজেক্ট করার পরেও আমি আর ম্যাথামেটিক্সটা টানতে পারবো না বলে আমার মনে হয়েছিল। এবার সাইকোলজির ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে, এক তো সাইকোলজি সাবজেক্টটা ভীষণ ইন্টারেস্টিং, তো আপনার পড়তে ভালো লাগবে। এবার অপশনাল যেহেতু আপনাকে অনেকটা টাইম দিতে হবে, তো এমন সাবজেক্ট নেওয়া উচিত যেটা আপনার পড়তে ভালো লাগবে। আর 2 নম্বর হচ্ছে, সাইকোলজি অপশনালের সিলেবাসটা তুলনামূলকভাবে ছোট। সাইকোলজি অপশনালের সিলেবাসটা তুলনামূলক ছোট, এবং আপনি খুব কম টাইমে সেটাকে আয়ত্ত করতে পারবেন উইদাউট, মানে ওটার জন্য যে বিশাল কিছু প্রপার গাইডেন্স লাগবে সেই রকম ব্যাপারটা নয়, নিজে তৈরি করা যাবে। প্লাস এবার ডায়াগ্রাম, বিভিন্নভাবে বুলেট পয়েন্টস বা এই ধরনের যে লেখাটা, সেটা সাইকোলজি অপশনালের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাছাড়া সাইকোলজির একটা সায়েন্স রিলেটেড, মানে সায়েন্স ঘেঁষা একটা সাবজেক্ট, তো সেক্ষেত্রে নাম্বার স্কোরিংটাও ঠিকঠাকই করে। এই কয়েকটা। এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো বলে দিই। সাইকোলজি অপশনালের কিন্তু নোটস, মানে যেটা আমাদের স্টাডি মেটেরিয়াল, এটা কিন্তু একটু স্কারসিটি আছে, এবং সেক্ষেত্রে একটু নিজেকে খাটাখাটি করে করতে হবে। যদিও আমি একজন স্যারের কাছ থেকে নোট নিয়েছিলাম, এবং তার সাথে আমি নিজের মতো মডিফিকেশন করে সেটা তুলে নিয়েছিলাম। তো নিজেকেও একটু খাটতে হবে। তবে এটা একটা আর এক্ষেত্রে একটা কথা বলি। এবার আমি 2021 সালে যে সাইকোলজি অপশনাল দিয়েছিলাম, পরীক্ষাটা দিয়ে আমি ভেবেছিলাম যে আমি ভীষণ ভালো পরীক্ষা দিয়েছি, এবং আমার এবারই গ্রুপে হয়ে যাবে, এবং ইনফ্যাক্ট আমি গ্রুপে কলও পেয়েছিলাম, গ্রুপে ইন্টারভিউ দিয়েছিলাম। হুম। কিন্তু যেটা পিএসসি থেকে যে নাম্বার লিস্টটা প্রকাশ করলো, তাতে আমি গিয়ে দেখলাম সাইকোলজিতে আমি 150 পেয়েছি 400-এর মধ্যে, এবং 181 হাইস্ট উঠেছে। মানে ওকে। যেটা খবর পাওয়া গেল, আনঅফিসিয়ালি যে খবরটা দেখা গেল। আচ্ছা। তো সেক্ষেত্রে নাম্বারটা একেবারেই ক্যারি করেনি বলে আমি ওখান থেকে গ্রুপের রেস থেকে বেরিয়ে গেলাম। কিন্তু হুম। এবারে আমার মনে হয় সাইকোলজিতে ভালো নাম্বার পেয়েছি এবং বেরিয়ে গেছি। ওকে। এই সেইবার গ্রুপেতে একটু মানে নাম্বার অফ ভ্যাকেন্সিও প্রচুর কম ছিল গ্রুপেতে। কমই ছিল, হ্যাঁ কমই ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমই ছিল। কম্পিটিশন প্লাস মানে নাম্বারটা ক্যারি টাইম করেনি, হলো। অপশনালের নাম্বারটাকে। হুম, ওকে। আর প্রিভিয়াস এর রিপিটেশন কি হয় সাইকোলজিতে? হ্যাঁ, প্রিভিয়াস রিপ্লেসন হয়, মানে লাস্ট 10 বছরের মধ্যেই কমন পেয়ে যাওয়ার চান্সটা খুব বেশি। ওকে। দেবজ্যোতি একটা কোয়েশ্চেন আছে, মানে আউট অফ লিস্ট আমি জিজ্ঞেস করছি, মানে হুম বলতে পারো পর আমার নিজের হুম, যা প্রিপারেশনের জন্যই কিছু, জিজ্ঞেস করছি, ঠিক আছে? সেটা হচ্ছে ধরো আমার যা অপশন কিছু, সোশিও, হ্যাঁ। আমার অপশন সোশিও, বড় বড় কোয়েশ্চেন আছে, মানে হুম একটা এমপেরিক্যাল কোয়েশ্চেন 40 মার্ক লিখে নাও। এবার আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, হুম মানে হুম বেসিক্যালি আমি যেটা জানতে পারলাম যে সিইও প্রফেসররাই জেনারেলি চেক করেন, এটা আমি জানতে পারলাম, কারণ ওই দে ঠিক আর দ্য করে। মোস্ট অ্যাভেলেবল হুম প্রফেসরস হুম পিএসসির কাছে। এবার তাদের একটা হ্যাবিট হয়ে গেছে হুম যে বলো যত বড় লিখবে, যত তুমি ইয়ে করবে, তত আমার নম্বর দেওয়া হবে। তার মানে এই না যে পয়েন্ট মিস করে যাবো, ওই পয়েন্ট দিয়ে জিনিসটাকে বড় যতটা হ্যাঁ, ইলাবোরেট করতে পারবো। আমি এইটাই ফলো করা করি, যাবে, মানে হ্যাঁ। 1 পেজ ফর এভরি 5 মার্ক, এইভাবে আমি করি। এটা কি ইজ দিস স্ট্র্যাটেজি ট্রু? এটা আমার একটা কোয়েশ্চেন আছে। না, নট নেসেসারিলি। মানে ধরো
তোমার কন্টেন্টটা যে মানে তোমার সেই স্যার কিন্তু প্রথম দিকে পড়তে শুরু করে বুঝে যাবেন যে তুমি, ওনারা যথেষ্ট অভিজ্ঞ প্রফেসর, তো হ্যাঁ। ওনারা কিন্তু বুঝে যাবেন যে ছেলেটা কি লিখতে চাইছে বা না লিখতে চাইছে, ঠিক আছে। ওকে। এবার যদি তোমার অ্যান্সারটা শুরুর দিকেই তোমার স্ট্রাকচার ওয়েতে হয়, যে একটা হ্যাঁ কয়েকজন আমি তো সাইকোলজি লিখেছি, কয়েকজন মনোবিজ্ঞানী মতে একটা ডেফিনেশন দিলাম কোন একটা হ্যাঁ টপিকের, তারপরে আমি নিজের একটা ধারণা দিলাম, তারপরে ধরো বুলেট পয়েন্টস করে আমি বৈশিষ্ট্য কিছু একটা প্রোস কনস, মতের বিপক্ষে মতের পক্ষে এরকম করে যদি আমি লিখি, তাহলে হয়তো আমার মনে হয় স্যারের দৃষ্টিটা আকর্ষণ করা আমার পক্ষে সুবিধা হবে, রাদার দ্যান যদি পরপর 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 লিখে যাই আর কি। আর এই শুধুমাত্র মানে বেশি লিখে এই নাম্বার দেওয়ার এই কনসেপ্টটা আমি খুব একটা মনে করছি না না। না, কোয়ালিটি শুড বি দেয়ার, হ্যাঁ, কোয়ালিটি শুড বি কোয়ালিটি দেয়ার। কোয়ালিটি সুবিধা। আমি আমি বলি যেটা করি, ধর আমি ফর এক্সাম্পল হুম টপিকটা হলো নাম্বারিং দিলাম, ফার্স্টে একটা হুম ক্লাউড করে দিলাম, ক্লাউড করে আমি হুম 10টা অ্যারো দিয়ে দিলাম যে আমি কি কি পয়েন্ট কভার করবো, ইন্ট্রো, ডেফিনেশন, ধরো অ্যাডভান্টেজ, হুম ডিসঅ্যাডভান্টেজ, কমেন্টস যেগুলো ধরো অন্যরা কি হুম কমেন্ট করেছে তার উপরে, করেছে। ক্রিটিসিজম ক্রিটিসিজম ক্রিটিসিজম, হুম কনক্লুশন আর কন্টেম্পোরারি রেলিভেন্স, লাস্ট পার্টটা আমি এডিশনালি অ্যাড করি এবং প্রত্যেকটার উপরে একটু হুম একটু করে আমি ইলাবোরেট করে দিই। ডেফিনেশন এই হচ্ছে ধরো আমাদের আহ, কিছু একটা ডেফিনেশন, এডিসলি এটা বলেছে, আমাদের ডারখাইম এটা বলেছে, এটা হুম বলেছে, যে কটা বাড়ি ঢুকিয়ে দিই। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি আই ফলো। এবার আমি যতক্ষণ অব্দি রেজাল্ট বেরোচ্ছে আমি বুঝতে পারছি না ইট ইজ এফেক্টিভ অর নট। হুম যাই হোক, আমি ম্যাথ রিজনিং এর ইম্পর্টেন্স অনেকেই ইগনোর করে চলে যায় ইন ডাব্লিউবিসিএস, সেটা গিয়ে তারা এটাই মানে ভুল করে। বলতে গেলে কেসটা খাবে সেন্ট্রাল এক্সামে, যেটা দিস ইজ আমি বলবো মানে কেন? নিজের হ্যাঁ, নিজের ফল স্বীকার করতে কোনো লজ্জা নেই। দিস ইজ সামথিং উইচ আই হ্যাভ ফেসড ইন সেন্ট্রাল এক্সাম। সেন্ট্রাল এক্সামে যখনই যাই মুখ থুবড়ে পড়ি, স্টেট এক্সামে ভালো স্কোর, সেন্ট্রাল এক্সামে মুখ থুবড়ে পড়ি। এটার বিষয়ে একটু কিছু বলবো, অ্যাওয়ারনেস ছড়ানো বেসিক্যালি, সবার হুম। জন্য অ্যাওয়ারনেস ছড়ানো। এবার দেখো এটা, হ্যাঁ, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু ম্যাথ জিআই পেপারটা ভীষণ একটা ক্রুশিয়াল রোল প্লে করছে এখন। আমার হুম যতজন জানা এবি গ্রুপের জন্য কোয়ালিফাই করেছে, ডিএসপি বিডিও যারা পেয়েছে, প্রত্যেকের ম্যাথ রিজনিং পেপারের স্কোর 170 আপ, 170 আপ। এবার ওই পেপারটাই যদি তুমি মার খাও, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু ডব্লিউবিসিএস এর পথটা অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে এই রিসেন্ট সিনারিওতে। আর এবার ডব্লিউবিসিএস এর যে ম্যাথ গুলো আসে, মোটামুটি যদি একটু অ্যাডভান্স লেভেলে করা যায়, সেন্ট্রালের গুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে, কারণ সেন্ট্রালে কিন্তু এখন ভীষণ কিছু হার্ড লেভেলের আসছে না, মোটামুটি হুম ঠিকঠাক লেভেলেরই আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই পেপারটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার। অপশনাল পেপার প্রথমে গুরুত্ব দাও, তারপরে ম্যাথ রিজনিং পেপার গুরুত্ব দাও, আর এমনি নর্মাল পেপার তো আছেই, এবং ডেসক্রিপটিভ। এবার সেক্ষেত্রে আমি বলবো ম্যাথ রিজনিংটা নিয়ে একটু যদি কারোর যদি গাফিলতি থাকে, মানে তার যদি উইকনেস হয় ম্যাথ রিজনিং পেপারটা, একটু এক্সট্রা টাইম দেওয়ার কথা আমি বলবো। মিনিমাম 130-140 স্কোর করতেই হবে, নইলে কিন্তু সমস্যা আছে, কারণ তুমি হুম বাইরের অন্য 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 সাবজেক্টগুলো থেকে অতটা নাম্বার কভার করতে পারবে না। হুম। আর আমি একটা জিনিস দেবো, যদি খেয়াল করেছো কিনা জানি না, হুম 21, 22, 23 তিনটে বছরই আমাদের পেপার 3, আমাদের পেপার 4, পেপার 4 বোধহয় সায়েন্স, সরি পেপার 4 বাদ গেলাম, হুম হিস্ট্রির পেপারটা, আইএনএম পেপারটা, জিওগ্রাফি পেপারটা, পলিটি ইকোনমিক্স পেপারটা, হুম প্রত্যেকটা কিন্তু এমন যে আহামরি প্রচুর ডিফিকাল্ট কিছু এমন কিন্তু আসেনি। তো আমরা মানে আসেনি। মেন স্ট্রিম স্টুডেন্টরা যেটার উপর সবচেয়ে বেশি সময় দেয়, সেটা যখনই মডারেট হয়ে যাবে, কম্পিটিশনটা অন্যদিকে শিফট করে যাবে। হুম ম্যাথের পেপার হয়ে অন্যদিকে গেল, শিফট করে যাবে। ডেসক্রিপটিভ পেপার হয়ে গেল, সায়েন্সের পেপার। কম্পিটিশন, সায়েন্সের পেপার হয়ে গেল, কম্পিটিশনটা ওইদিকে হয়ে যাবে। আর সায়েন্সের পেপার অনেকেই প্রিপেয়ার করে না, কোথা দিয়ে পড়বো কোনো না আইডিয়া নেই, এটা, অনেকেই সায়েন্সের পেপার ছেড়ে হুম, দেয়। তো এটাই এটাই একটা তো জিনিস। সমস্যা। মেন হুম মেন যদি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি এটার উপরই মেন ফোকাসটা ছেলেরা দেয়, ছেলেমেয়েরা দেয়। কিন্তু শুধুমাত্র আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা পেপারে আমি প্রথমে অ্যাভারেজ করব, তারপরে আমি কিছু পেপারকে আমি ভালো করব, তাহলে কিন্তু আমার সিলেকশনটা হয়ে যাবে। হুম, এক্স্যাক্ট এই এক্স্যাক্টলি। একটা দুটো পেপারে আমি 200-200-র মধ্যে 170 পেয়ে লাভ নেই। আমার প্রত্যেকটা পেপারে 150 পেয়ে একটা করে পেপারে 160 পাওয়া বেশি, মানে পেপারে পেলাম। হুম, ওকে ওকে। আচ্ছা, বাড়ির লোকেরা কি খুশি এই ক্যারিয়ার গ্রাফে? বাড়ির লোকেরা খুশি এবং অবশ্যই খুশি। পাড়ার প্রতিবেশী এবং রিলেটিভরা দেয়া দুঃখী? না, সেরকম আমি সেরকম বলবো না। আমার ক্ষেত্রে সেই সাপোর্টটা সবসময় ছিল, এবং আমি ওকে এখনো আছে সেই সাপোর্টটা। হ্যাঁ, তো এক্ষেত্রে সবাই খুশি, আমিও খুশি। ওকে, গুড গুড। মানে শর্মা শর্মাজিও খুশি, শর্মাজি কা লড়কাও খুশি, হ্যাঁ, সবাই খুশি, খুশি। হ্যাঁ। আচ্ছা, এই আমি আরেকটা জিনিস বলবো, যেটা যে হুম, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই পয়েন্টটা, যেহেতু তুমি সিজিএলটাকে ছুঁয়ে এদিকে এসছো আর এবং মেন ফোকাস এইদিকেই ছিল, তবুও তুমি ওদিকে গিয়ে এটাই সিজিএলটাকে ছিল, ছুঁয়ে নিতে পেরেছো। এই পেরেছি। পয়েন্টটা জানার পর আমি একটাই পয়েন্ট অ্যাড করবো। ধরো অনেকে, হুম ধরো এমন স্টুডেন্ট আছে যাদের ফোকাস কিন্তু হুম ডাব্লিউবিসিএস না, যারা ভাবছে ভাই চলো ভাই অত হাই লেভেল আমার ফোকাস নেই, আমি জানি পারবো না। ধরো তারা নিচের লেভেলের পরীক্ষাগুলো, ওয়েস্ট বেঙ্গলের স্টেটের নিচের লেভেলের পরীক্ষাগুলোকে টার্গেট করছে, তারাও কি করে হুম। সেন্ট্রালের নিচের লেভেলের পরীক্ষাগুলোর সাথে একসাথে অ্যাকোমোডেট করতে পারবে? এইটা একটা হ্যাঁ, কোয়েশ্চেন তো থাকে। পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় তুমি দেখবে প্যাটার্নটা, পিএসসির আন্ডারে মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো,
সবেতেই দেখবে তুমি জিকে পার্টটা তো সেই একই রকমই আসে। হ্যাঁ, ডব্লিউবিসিএস এ অবশ্যই সাবজেক্ট ওয়াইজ বেশি আসে, কিন্তু হুম সাবজেক্টগুলো তো থাকে সেখানে, এবং দেখবে সেন্ট্রালেও কিন্তু তুমি পলিটি ইকোনমি প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসছে, ঠিক আছে। তো হুম আমি যদি এই জিকে পার্টটা যদি ঠিক করে তৈরি করতে পারি, ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে, এই যে পার্টগুলো যদি হুম আমি ঠিক করে তৈরি করতে পারি, ভালো স্ট্যান্ডার্ড বই থেকে ভালো করে যদি তৈরি করতে পারি, তো আমি দেখেছি আমার ক্ষেত্রে আমার জিকেটা কিন্তু তুরুপের তাস বলতে পারো সেন্ট্রালের এক্সামের ক্ষেত্রে। হুম ঠিক আছে, জিকেটা আমার তুরুপের তাস ছিল, কারণ সেন্ট্রালের এক্সামে কি হয় জানো তো, বেশিরভাগ যারা এসএসসি অ্যাসপিরেন্ট তারা হয় হচ্ছে ম্যাথে ধরো মোটামুটি 90 এর মধ্যে 80, 85 পেয়ে যায়, ঠিক আছে। হুম রিজনিং এর ক্ষেত্রেও 80-85 পায়। ইংলিশের ক্ষেত্রেও ধরো তোমার 135 এর মধ্যে ধরে নাও 115 15 তো পেয়েই যায়, ঠিক আছে। মেন খেলাটা হয়ে যায় হচ্ছে জিকেতে তারা কিন্তু হুম ওই 20 22 এরকম পায়, ঠিক আছে। তো আমার যেহেতু ডব্লিউবিসিএস ব্যাকগ্রাউন্ড, তো আমি যদি ম্যাথটা আমার একটু কমও হয় না, ম্যাথের ওই হাই লেভেলের ম্যাথটা যদি আমি একটু কম পাই, ধরো 75 পেলাম, ওদিকে হুম ধরো 90-75 পেলাম, রিজনিং পার্টটা কোনো সমস্যা হওয়ার কথা নয়, ওটা দুটোতেই সমান লেভেলের আছে। তো হুম ওখানে আমার একই নাম্বার পেলাম ওদের সাথে, ইংলিশটাও আমার একই নাম্বার পেলাম বা ওর থেকে একটু বেটার পেলাম। আর জিকেতে আমি কিন্তু ওদের থেকে প্রায় 15-20 নাম্বার করে বেশি পাচ্ছি। তো ওইটা আমার ওকে সেন্ট্রাল এক্সামের ক্ষেত্রে আমার এটা তুরুপের তাস হচ্ছে জিকে। তো আমি সেটাই বলবো, যদি ভালো করে জিকেটা পড়া যায় তো সেক্ষেত্রে সেন্ট্রাল স্টেট কোনো ম্যাটার করবে না, খুব ভালোভাবে হবে। হ্যাঁ, এবার সেন্ট্রালের যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিছু কিছু আর্ট এন্ড কালচারের কোশ্চেন আছে, ডান্স ফেস্টিভ্যাল, হুম তারপরে তোমার ওই ইনস্ট্রুমেন্টস যে বাদক, তারপর বাদ্যযন্ত্র, এই টাইপের কিছু হুম কোশ্চেন আছে, সেগুলো নিয়ে একটু এক্সট্রা করে কিছু পড়ে নিলে আমার মনে হয় কভার হয়ে যাবে। ওগুলো একটু একটু রিসার্চ করে একটা লুসেন্ট ঘাটলে আমার মনে হয় হ্যাঁ, হ্যাঁ, কভার হ্যাঁ, করানো হয়ে পসিবল, যাবে। কারণ আর এখন লুসেন্টে প্রচন্ড, হ্যাঁ, লুসেন্টে টপ টু বটম প্রচন্ড পুরো স্টাডি রিসার্চ ম্যাটেরিয়াল করে আছে। দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আছে। আচ্ছা, ডব্লিউবিসিএস এর স্পেসিফিক একটা জিনিস বলবো, মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের হুম, ইম্পর্টেন্স। এটা নিয়ে কিন্তু হুম, অনেকে ইগনোর করে, অনেকে ধরো প্রিভিয়াস ইয়ার হুম। কোশ্চেনকে ইগনোর করে বা অনেকে মক টেস্টকে ইগনোর করে, এটা নিয়ে কি কমেন্ট থাকবে? মক টেস্ট পরে বলছি, আমি প্রিভিয়াস এর কোশ্চেন বলছি। ডব্লিউবিসিএস হোক, এসএসসি হোক, যে কোনো পরীক্ষায় প্রিভিয়াস এর কোশ্চেন হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্লে করে। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমি যেটা দেখেছি, প্রিলিমস হোক বা মেন্স হোক, মেন্সের ক্ষেত্রে 15 থেকে 20 নাম্বার তুমি যদি শুধুমাত্র প্রিভিয়াস এর ভালো করে যাও, এক্সট্রা তুমি পাবে। যে ভুলটা আমি 21 সালে করেছিলাম, সেই ভুলটা আমি রেকটিফাই করেছি 22 সালে। 21 সালে হুম আমার এমসিকিউ স্কোর ছিল 530 মতো, 529-30 মতো। হুম এবারে আমার সেই এমসিকিউ স্কোরটা আছে মোটামুটি ধরে নাও 500, খুব ভুল যদি না হয় আমি 535 থেকে 40, ঠিক আছে, 535-40 আছে। হুম তো আমার এক্ষেত্রে 10 নাম্বার বেড়ে গেছে শুধুমাত্র প্রিভিয়াস এর কোশ্চেন থেকে। এবার এটা হচ্ছে আর প্রিলিমস বলো বা মেন্স বলো, প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু রিপিট হয়। আমি বলছি হুম প্রিভিয়াস এর হুম, কোশ্চেন রিপিট হয় হয়। হয় তো ডেফিনেটলি। সেক্ষেত্রে হ্যাঁ, ডেফিনেটলি হয়। তো সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন গুলো স্ক্যানার ফ্যানার থেকে ভালো করে পড়া খুব দরকার। আর তার সঙ্গে আমি একটা কথা বলি যে তুমি প্যাটার্নটা বুঝতে পারবে, প্রিভিয়াস এর কোশ্চেন যদি তুমি ঠিক করে ভালো করে করো না, তুমি প্যাটার্নটা বুঝতে পারবে যে কোন কোশ্চেনের উত্তরটা পিএসসি কি চাইছে। হুম অনেক হুম, সময় এটা কি ঠিক হয়, আমরা বলেছো। জানি জিনিসটা কিন্তু পরীক্ষা হলে কোন উত্তরটা মেরে আসবো বুঝতে পারা যায় না। তো প্রিভিয়াস এর হুম। কোশ্চেনটা এখানে একটা খুব ভালো ভাইটাল রোল প্লে করে। আজ আর একটা ছোট কথা বলি, ধরবে দেখবে হ্যাঁ, পিএসসির পরীক্ষায় অ্যান্সার গুলো দেখবে যে কোনো বোথ এ এন্ড বি এই ধরনের যে অপশন গুলো আছে, 90-95% অপশন কিন্তু এটাই হওয়ার কথা, ঠিক আছে। তো এই ধরনের যে ছোটখাটো ট্রিক্স গুলো তুমি প্রিভিয়াস কোশ্চেন থেকেই পেয়ে যাবে। আমি আমি এই জিনিসটা সত্যিই খেয়াল করেছি, স্পেশালি পলিটি এবং ইকোনমিক্সে হেনা তেনা বোথ অপশন ইকোনমিকের, পেলো। হ্যাঁ, আমি বোথ অপশন পেলাম। বোধটাই হবে। যখন এরকম এমনি ব্যাপার আমি দেখি, যখন হ্যাঁ, অ্যাটেম্প কম আছে আমার, তখন কি করবো, হ্যাঁ, হ্যাঁ, মেরে দাও এটাকে। একটু একটু রিস্ক নিয়ে মেরে না, দাও। না, তোমাকে, হ্যাঁ, তোমাকে তুমি ধরো দুটো এলিমিনেট করতে পারলে, আর দুটোর মধ্যে একটা এ অপশন আছে, একটা এ আর একটা হচ্ছে বোথ এ এন্ড বি। তো তোমার অবশ্যই মারা উচিত বোথ এ এন্ড বি। এই জিনিসটা খুব ভালো। আর আমি আরেকটা জিনিসও বিলিভ করি, সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং। ধরো দুটো আমি এলিমিনেট করে দিয়েছি, তাহলে 50-50 চান্স চলে গেলো না, আমার অ্যাডভান্টেজে চলে এলো। আর অবশ্যই। এখন নেগেটিভ হ্যাঁ, মার্কিং অ্যাডভান্টেজ কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে 1/4 কমিয়ে করে দেওয়া দিয়েছে। হয়েছে, তো 1/4 করে অবভিয়াসলি দিয়েছে। এভরিবডি শুড অ্যাটেম্প্ট, সবাই যদি এভরিবডি শুড ফিফটি অ্যাটেম্প্ট। পার্সেন্ট হ্যাঁ, যদি দুটো এলিমিনেট করতে পারো, গো ফর ইট। ওকে। সবসময় প্লাসে থাকবে তুমি। হ্যাঁ মানে প্রবাবিলিটি ওয়াইজ ওটাই হচ্ছে না, ধরো আমার হ্যাঁ, ওটাই 3টে ঠিক হচ্ছে। হলো বা একটা ভুল হয়ে গেল, ঠিক আছে সেটা। একটা বলে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর আমি একটা জিনিস নিয়ে স্ট্রাগল করি, দ্যাট ইজ ডেসক্রিপটিভ বেঙ্গলি, ডেসক্রিপটিভ ইংলিশ। অনেকে বলে ইংলিশ। একটু খবরের কাগজের সাথে অ্যাটাচ থাকলে এটাই লাভ হয়। আমিও নিজে এটা ফলো করে লাভ পেয়েছি। এটা নিয়ে যদি তোমার আলাদা যদি কোনো স্ট্র্যাটেজি হয়ে থাকে, সেটা তুমি ফলো বলতে পারো ওখানে, কোনো স্পেসিফিক বই বা এখানে, কিছু ফলো করেছিল। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে বলি। তোমার এখানে প্রথম কাজটা হয় হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে অতটা নয়, ইংলিশের ক্ষেত্রে যে ব্যাকরণটা, ঠিক আছে, প্রথম হচ্ছে মানুষের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু বেসটা আসল মানে ঠিক থাকে কি বলে আমার মনে হয় না। এবার তোমাকে হুম জানতে হবে যে তোমার বেসটা কেমন। তোমার যদি হুম গ্রামারের সমস্যা হচ্ছে, তোমাকে কিন্তু প্রথমে গ্রামারটা ঠিক করতে হবে, কারণ গ্রামারটাই মেন, ঠিক আছে। তারপরে আসবে কন্টেন্ট, মানে তোমার প্রথমে তো গ্রামার বডি আসবে, তারপরে তো কন্টেন্ট। তো হুম। সেক্ষেত্রে প্রথমে তোমার ঠিক করতে হবে গ্রামার, তারপরে তোমার, প্রথমে তোমার আসছে হচ্ছে গ্রামার, তারপরে হচ্ছে তোমার, সুইচটা অন করা নেই। ভেরি কমন প্রবলেম। আচ্ছা, হ্যাঁ,
তো এবার যে তোমার ধরো বেসটা ঠিকঠাক আছে, তুমি মোটামুটি লিখতে পারো, তোমার গ্রামার ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে কন্টেন্ট ব্যাপারটা, যেটা তোমার ইনফরমেশন বলো বা কি লিখবে, ঠিক আছে, এটার জন্য কিন্তু নিউজ পেপারটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। হুম বই পড়ে আমার খুব একটা লাভ হবে না, বইটা থেকে তুমি স্ট্রাকচারটা বুঝে গেলে যে লেটার কিভাবে লিখবো বা কিছু মানে কোন ফরম্যাটে লিখবো বা কত ওয়ার্ড বা এই ধরনের জিনিসগুলো তুমি বই থেকে নিতে পারো। কিন্তু কন্টেন্টটা কিন্তু তোমাকে নিজেকে তৈরি করতে হবে, কিভাবে তৈরি করবে, আমি যেভাবে করেছিলাম সম্প্রতিকালে যে টপিকগুলো নিয়ে আমি সেগুলো কি করতাম, নিউজ হুম পেপার থেকে গুগলে গিয়ে সার্চ করতাম, দেখবে ইন্ডিয়ান এক্সপ্রেস বিভিন্ন ভালো ভালো পেপার থেকে কন্টেন্ট গুলো প্রচার হিসেবে লিখে নিতাম। বুঝতে পারছো, মানে যেটা হুম প্রোজ, এই কোন একটা স্কিম ধরো আয়ুষ্মান ভারত স্কিম বা কিছু একটা স্কিম, তার কোনগুলো প্রো কোনগুলো কনস, কখন হচ্ছে তৈরি হলো, কি কারণে ওটা চালু করা হলো, এরপরে গভর্নমেন্টের স্কিমের মানে কি ভেবে চালু করা হলো, কোন কোন প্রবলেম আসতে পারে এক্সিকিউশন করতে গিয়ে, এই জিনিসগুলো আমি ফ্লোচার্ট করে একটা জায়গায় তৈরি করে রাখতাম। এরকম আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ তৈরি করতাম। আমি কিন্তু খুব একটা যে নিউজ পেপার ফলো করেছি বলবো না, যে হুম রেগুলারলি ফলো করে অনেকে, আমি কিন্তু করিনি সেটা। এটা আমি এই টাইমটা দিয়েছি অন্য পেপারগুলোই বা অন্য অন্য জিনিসগুলো করতে, কিন্তু আমি এই কাজটা করেছি টপিক ওয়াইজ, আমি গুগল থেকে সার্চ করে সেগুলো তৈরি করে নিয়েছি। আর এক্ষেত্রে কিছু কিছু কোটেশন যেগুলো আলাদা করে আগে থেকে তৈরি করে রাখতে হবে, যে হুম ধরো নারী সুরক্ষা, নারীর সশক্তিকরণ বা এই ধরনের যে হুম কমন যে টপিকগুলো নিয়ে তুমি কোটেশনগুলো যদি তৈরি করে রাখো, যে কোনো তোমার টপিক আসুক না, তোমার অবস্থা বুঝে ব্যবস্থা যেটা বলে একটা করে তুমি দিতে পারবে এবং তাতে কিন্তু নাম্বারটা ক্যারি হবে। 100% ইউজ করি চিত্তজাত ভয়শূন্য উচ্চজাত হ্যাঁ, শীল, হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছিল যে কোনো টপিকে, টপিক রেলিভেন্ট হ্যাঁ, হোক কি না না হোক। এবার এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, তোমার টপিক ওয়াইজ করতে হবে, যে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ বিভিন্ন অ্যাসপেক্টে, জীবনের বিভিন্ন অ্যাসপেক্টে, হেলথ নিয়ে আমি যখন পরীক্ষা 21 সালের পরীক্ষা দিচ্ছিলাম তখন ওই করোনা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, হুম তো হেলথ করোনা সেক্টর নিয়ে কে কি বলে গেছে, হ্যাঁ হেলথ সেক্টর নিয়ে কে কি বলে গেছে, তারপর তোমার লেবারদের আমাদের যে ওই সমস্যা হচ্ছিল, যে মাইগ্রেন্ট লেবারার্স এই নিয়ে খুব হুম সমস্যা হচ্ছিল, তো লেবার নিয়ে কেউ কি বলে গেছে, কিছু বলে গেছে, বিভিন্ন টপিক সম্প্রতিকালে যে টপিকগুলো নিয়ে চলছে, বিভিন্ন টপিক নিয়ে তুমি ইনফরমেশন তোমার কাছে থাকবে, তোমার কাছে কোটেশন থাকবে, তারপরে তুমি যখন পরীক্ষার হলে লিখছো, অনেকে কি ভুলটা করে, টপিকটা দেখলো সঙ্গে সঙ্গে লিখতে আরম্ভ করলো, এটা একদম করা ঠিক না। 3 ঘন্টা সময় 5টা টপিক লিখতে হয়, হ্যাঁ প্রচুর সময়। অনেক তুমি সময়। পেছনের পেজে যাও, পেছনের পেজে গিয়ে তুমি একটা ফ্লোচার্ট বানিয়ে নাও, যে আমি ইন্ট্রোডাকশনে এইটা লিখবো, কন্টেন্টে এই লিখবো, এইটা আমার এই লিখবো। তুমি আর একটা জিনিস, ওয়ার্ড লিমিটটা খুব মেনটেন করতে হবে। তোমাকে যে তুমি প্রচুর পড়াশোনা করে গেলে বলে প্রচুর লিখে দিলে, এটা কিন্তু করলে নাম্বার ক্যারি করবে না। তো এক্ষেত্রে কিন্তু ওয়ার্ড লিমিট, তারপরে তোমার কন্টেন্ট, ফ্লোচার্ট করে যে কন্টেন্ট, এবং তারপরে তোমার নিজের যে স্কিল সেটা তো আলাদা থাকবে। তো এটা মনে হয় আমার, আর তার উপরে সর্বোপরি উপরে লাক, তো এক্ষেত্রে লাকটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে। তো লাখের, সেক্ষেত্রে হ্যাঁ, দেবজিৎ লাখের একটা গল্প বলি। 2023-এর আমি ইডব্লিউএস ক্যান্ডিডেট, সেই বছর প্রিলিমসে ওকে, ইডব্লিউএস কাট অফ দিতে ভুলে গেল, সেই নিয়ে একটা আচ্ছা, একটা আন্দোলন হলো, কেন তুমুল দেওয়া হয়নি, বিতর্ক। তুমুল না বিতর্ক। এই ডেসক্রিপটিভ, হ্যাঁ ডেসক্রিপটিভ এর ক্ষেত্রে সমস্যাটা হয় কোথায়, মানে সেন্টার ওয়াইজ ভ্যারি করে। মানে তোমার আমার কিছু ক্ষেত্রে সেন্টারে যেমন আমার 21 সালে দেখলাম, আমি মার্কসটা তো 21 সালেই অ্যাভেলেবেল আছে। বাংলায় আমি যে সেন্টারে পড়েছিলাম, আমার উপরে 10-15 জন, নিচে 10-20 জন বাংলায় প্রচুর নাম্বার, মানে হয়তো অতটা ভালো আমরা লিখি না, অতটা নাম্বার পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু ইংলিশে অতটা খারাপ লিখি না, এতটা খারাপ নাম্বার এসেছে, ঠিক আছে। আবার আর তার নিচে দেখলাম আর 20-25 জন ছেড়ে দাও, আবার অন্য প্যাটার্ন, তাদের বাংলাতেও অ্যাভারেজ এসছে, ইংলিশেও অ্যাভারেজ এসছে। তো কার কাছে খাতা যাবে, সেটা তো একটা লাখ ফ্যাক্টর থেকেই থাকে, সেটা ও কিছু আচ্ছা, করার নেই, এই আমাদের হাতে ব্যাপারটা কিছু আমি নেই। আমি অন্য লাখ ফ্যাক্টরের কথা বলছিলাম। ইডব্লিউএস বিতর্ক, আচ্ছা, কি পেপারে কি এলো, কোশ্চেন পেপারে কি এলো, রাইট এ লেটার টু ইউর ডিএম, রিকোয়েস্ট হিম টু ইস্যু ইডব্লিউএস সার্টিফিকেট। হুম, আর দিস হুম, ইজ ওয়ান কাইন্ড অফ এ লাক, কারণ এটা জাস্ট একটা সিম্পল লেটার নেই, লেটারটা 40 মার্কস ক্যারি করছে। এই 40 মার্কস, অবশ্যই ওটাই তো এই বলছি। এই 40 মার্কস তোমাকে মেরিট লিস্টের বাইরে বার করে দিতে পারে। ঠিক আছে, তো এটা একটা, এবং এর 40 অপশনে মার্কস অন্য কেন যেই, একটা, এই অপশনে বলো বলো। অন্য যেই অপশনে অন্য যেই লেটারটা ছিল ওটা খুব বাজে টপিক ছিল। এবার তো যারা এটা জানে, যারা এটা পড়েছে, তারা হ্যাঁ, ওয়াল্লা ওয়াল্লা হয়ে গেছে, তারা খুব ভালো করে জানে হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ, একদম কি কি একদম। রিকোয়ারমেন্ট, কি কি এক্স্যাক্ট ডট হ্যাঁ, টু, আমি তো ডট টু ডট রিকোয়ারমেন্ট লিখে দিয়ে এসেছি, টিচার করবে, বলবে বাহ হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো, হ্যাঁ, এসব কত কিছু জানে। একদম। তুমি বললে না যে 40 নাম্বার, আমি তোমাকে বলি আমার এই এখন যেটা আমি ওয়েস্ট বেঙ্গল লেবার ল্যান্ড রেভিনিউ সার্ভিসে আছি। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমার যে পয়েন্ট, যে মার্কস গুলো হয় না, সেই নেগেটিভ হওয়ার পরে সেই 133.3345 এরকম করে যে পয়েন্টের মার্কস গুলো, সেই মার্কস গুলো আমার যোগ করে মেন্সে 2 নাম্বার বেশি হলো এবং আমি সিলেকশন পেলাম। তো নাম্বারটা যে কতটা, এই পয়েন্টের নাম্বার গুলোর জন্য কিন্তু আমি হ্যাঁ গ্রুপ সি সার্ভিসটা পেয়েছিলাম আগে। এটাই আমি বোঝাতে চাইছি যে নাম্বারটা 40 তো অনেক বেশি, মানে পয়েন্টের জন্য খুব মুশকিল। আচ্ছা, এই এলআর ডিপার্টমেন্টে কাজ করতে কেমন লাগছে, মানে মানে একটা, প্রথমে বলবে কাজ করতে কেমন লাগছে, সেকেন্ড একটা বলবে বেস্ট ডে ইন জব, এখন একটা পার্টিকুলার ডে যেটা আমার জন্য মনে হচ্ছে বেস্ট ডে। আচ্ছা, এলআর ডিপার্টমেন্টে কাজ করতে যখন আমি ঢোকার আগে, মানে কি বলবো, খুব কনফিউজ ছিলাম যে আমি ঠিক করছি কি ভুল করছি, কারণ আমি সেন্ট্রালে সিজিএসটিটা ছেড়ে আমি সিরিয়াসলি কিন্তু গ্রুপ ছেড়ে সিতে আসছে। আসছি। হ্যাঁ, সিজিএসটি ছেড়ে আসছি, তো হিউজ পে স্কেলের ডিফারেন্স, ঠিক আছে, কিন্তু আবার এদিকে আমার মানে ফ্যামিলিকে সময় দেওয়া, হোম 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 স্টেটে থাকার একটা হোম সুযোগ শিক্ষা। বা মানুষের জন্য কাজ করার একটা 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 মানে
পুরো ডাইরেক্ট একটা সম্পর্ক মানুষের সঙ্গে, পাবলিক সার্ভিস যেটা বলে আর কি। তো সেক্ষেত্রে একটা সুযোগ তো সেটা ছিল, তো আমি এসেছি। তো ল্যান্ড ডিপার্টমেন্টের একটা সমস্যা বলো, এবং সমস্যাটাই কিন্তু আবার একটা অ্যাডভান্টেজও বটে। তোমার কিন্তু পাবলিক ডিলিং করতে হবে, ঠিক আছে? তো তুমি পাবলিক ডিলিং করতে যারা অভ্যস্ত নয়, পাবলিকের কিন্তু হাজারো ফরমাইশ থাকে, তাদের অভিযোগ মানে আবদার থেকে শুরু করে প্রচুর কিছু থাকে। তো তুমি যদি হাসি মুখে ঠান্ডা মাথায় সেগুলোকে যদি মানে কাজ করার সুবাদে, যে কাজ করে আমি আনন্দ পাচ্ছি, এই জিনিসটা ভেবে যদি করো, তাহলে কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টের চাকরি করে আনন্দ আছে। আর যদি সেইটাকে প্রেশার ভেবে করো, তাহলে মুশকিল আছে। তাহলে মুশকিল আছে, যে এত লোক চলে এলো, কি বলছে, এর কথা শুনবো, তার এত কথা লোক শুনবো। চলে এলো, হিয়ারিং, হ্যাঁ হিয়ারিং, এত হিয়ারিং হচ্ছে, হিয়ারিং তো আমাদের রাখতেই হয়। আমি একটা কথা বলছি, কেন এই ডকুমেন্টটা না হলে করবো না, কেন করবেন না স্যার, কোন কোন অর্ডারে লেখা আছে, তাদের একটা ফরমাইশ। পাবলিক চলে এসছে, পাবলিক বলছে যে স্যার এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, ঘুরে মানে সে প্রচন্ড হেক্টিক একটা ব্যাপার, কিন্তু সেটার মধ্যে আমি আমি এনজয় করছি, আমার ভালো লাগছে। কিন্তু যদিও এখন ভগবানের কৃপায় আর কি অন্য একটা বেটার সার্ভিস পেয়ে গেছি, কিন্তু পেয়েছি। আমি খুব একটা যে আমি রিগ্রেট করছিলাম আমার ডিসিশন, তেমনটা নয়। ওকে, গুড গুড, নাইস। আর লাস্টে আমি একটা কোয়েশ্চেন করবো, করে আজকে ইন্টারভিউ সেশন কনক্লুড করবো। কথা বলে তো খুবই ভালো হুম, লাগলো। অ্যান্ড তুমি এত না বেশি আমারও ভালো লাগলো। চেয়ারফুল, তুমি এত বেশি চেয়ারফুল, এটা তো আমার আরো বেশি ভালো লাগছে। যে মানে জেনারেলি অনেক ইন্টারভিউ আমি দেখেছি প্রচন্ড সলিডিফাইড হুম। ইন্টারভিউ হয়। আজকে আমাদের ইন্টারভিউটা এতটা ইনফর্মাল চলছে, এটা দিস ইজ এ ব্লেসিং ফর মি। আচ্ছা, ইন্টারভিউ থেকে জিজ্ঞেস করবো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল, 2 বছরেরই আচ্ছা, বলবে। এইটা একটা 2 বছর। ওকে, এইটা একটা বড় জিনিস। এই তুমি বললে না যে চেয়ারফুল, ঠিক আছে, এই যে হাসি বলো যা বা চেয়ারফুল ব্যাপারটা বলো, এটা কিন্তু তুমি ভেবো না যে আমি তোমার সঙ্গে বলে বলছি, আমি কিন্তু এটাকে ইন্টারভিউ করেও মেনটেন করেছিলাম, ঠিক আছে? আমি ভেবেছিলাম হয়তো এটা আমার নেগেটিভ হয়ে যেতে পারে, কিন্তু আমি দুটো আগের বছরের স্কোরটা দেখে দেখলাম, বা এই বছরেও সিলেকশন পেয়ে দেখলাম, যেটা কিন্তু নেগেটিভ হয়নি, এটা কিন্তু আমার বোধহয় পক্ষে গেছে, ঠিক আছে, এই চেয়ারফুল ব্যাপারটা। আমি যদি ধরো ইন্টারভিউ বোর্ডে প্রিপারেশন স্টেজটা আমি পরে বলছি, কিন্তু প্রথমত অ্যাপ্রোচের কথা বলতে হবে। অনেকে হয় প্রচন্ড সিরিয়াস হয়ে সিভিল সার্ভিসের ইন্টারভিউ এর মতো করে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, মানে যে একটা স্ট্রাকচার ওয়েতে সে বলতে গিয়ে তার হয়তো সেইটা স্ট্রেংথ নয়, সে সেইভাবে বলতে গিয়ে কিন্তু সেটা একটা খুব মেকি দেখায়, মানে যে খুব ফেক ফেক টাইপের একটা অ্যান্সার দেখাতে, সেগুলো কিন্তু খুব একটা ভালোভাবে পছন্দ করেন না স্যার ম্যাডামরা। আরেকটা জিনিস আমার ক্ষেত্রে খুব ফেভার হয়েছে, আমি অনেস্টিটা মেনটেন করার চেষ্টা করেছি। কারণ তুমি এটা আমি যেটা ভেবেছিলাম যে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু হিসেব মতো ওনাদের সাবঅর্ডিনেট অফিসার চাইছেন, তো সেক্ষেত্রে অনেস্টিটা কিন্তু খুব দরকার, তাই না? মানে ধরো অনেস্টি থাকবে, একটা ওবিডিয়েন্সের একটা ব্যাপার থাকবে, তোমার মধ্যে ঔদ্ধত্যপূর্ণ কিছু থাকবে না, অবশ্যই এটা তো, আর অনেস্টি থাকবে, এই দুটো জিনিস কিন্তু তোমার মধ্যে থাকতেই হবে। তারপরে তো নলেজের ব্যাপারটা আসছে, সেটা পরের ব্যাপার। তো অনেস্টি তোমার প্রথম, তারপরে তোমার হচ্ছে ওবিডিয়েন্সের ব্যাপারটা, তারপরে তুমি কন্টেন্ট, এটা হলো ব্যাপার। এবার প্রিপারেশনের ক্ষেত্রে বলতে পারো, ইন্টারভিউ প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে নিতে হবে। ইন্টারভিউ প্রিপারেশন মানে এই নয় যে ইন্টারভিউ তো আমি যা পড়েছি তাই, কারণ পরীক্ষাটা হয়েছে হয়তো 2 বছর আগে, তুমি হয়তো ভুলে গেছো সব, তো তোমাকে তো সেই জিনিসগুলো একটু রিভাইজ করে যেতে হবে। আচ্ছা, যে কারেন্ট স্কিম আছে, যে কারেন্ট যেগুলো হচ্ছে, যে কারেন্ট ইস্যুগুলো, সেগুলো নিয়ে তোমাকে বিস্তারিত নিজের মতামত ফর্ম করতে হবে। মানে তোমার আমাকে যেমন জিজ্ঞেস করেছিলেন এই 22 সালের ইন্টারভিউ, যে ট্রাম্প ট্রাম্প তখন ওই ভিসা ফিসা এই নিয়ে খুব সমস্যা চলছিল, যে তোমার কি মনে হয় ট্রাম্প ঠিক করছেন? তো এই যে মতামত জানতে চাওয়া, তোমার যদি তুমি শুধু যদি ধরো কি কি হচ্ছে বলে দিলে, সেটা তো হবে না, তোমার ঠিক করেছেন কি ভুল করেছেন এই মতামত তোমার তৈরি করতে হবে। হ্যাঁ, এরপরে তো স্টেট সম্বন্ধে ভালো জানতে হবে, নিজের জেলা সম্বন্ধে ভালো জানতে হবে। এবং আমাকে যেমন পুরোটাই সেন্সাস নিয়ে ধরে গেছে, এসসি কত, পপুলেশন কত, এসটি পপুলেশন কত, সেন্সাস এই ওই সেই, আমার ম্যাথ ব্যাকগ্রাউন্ড, মুখে মুখে অঙ্ক করতে দিচ্ছেন, মানে যতটা পাজেল করার চেষ্টা হয়। আমি পারলাম তো পারলাম, না পারলাম তো স্যার ম্যাডাম এটা আমি পাচ্ছি না, স্যার আমি এটা পাচ্ছি না, আমি এটা ঠিক জানা নেই ম্যাম। এই যে তোমার সঙ্গে যেমন ভাবে বলছি, আমি এইভাবেই ম্যাডাম স্যারের সঙ্গে বলেছি। তো আমি একেবারে নিজেকে সারেন্ডার যেটা বলে সেটা আমি করেছিলাম। তো সেক্ষেত্রে ওনারা কিছু ক্ষেত্রে হ্যাঁ 2021 সালে এই একটা কমপ্লিমেন্টও পেয়েছিলাম, সেটা আমি জানি না সেটা একটা ইন্টারভিউ টেস্টের মধ্যে পড়ে কিনা, যে মানে কমপ্লিমেন্ট পেয়ে নিজেকে ঠান্ডা রাখতে পারছে কি পাচ্ছে না। যেমন অনেককে অপমানের করলে যেমন ঠান্ডা রাখতে পারে না, অনেকে আবার তো কমপ্লিমেন্ট দিলেও তো ঠান্ডা রাখতে পারে না। তো সেক্ষেত্রে সেটা একটা টেস্টের অঙ্গ হতে পারে। যেমন ইন্টারভিউ যে আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, তিনি আমাকে বলছেন ও পাচ্ছে না পারলেও দেখো কিরকম হেসে হেসে উত্তর দিচ্ছে। তো এটাকে তুমি কি বলবে, এটা টেস্টও হতে পারে কিন্তু। তো এক্ষেত্রে যদি আমি ভীষণ কিছু উল্টোপাল্টা কিছু বলে ফেলতাম তো খুব মুশকিল হতো। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে ওই চেয়ারে বসা মানে ওইখানে যাওয়া মানে ইন্টারভিউ বোর্ডে যতক্ষণ তুমি থাকবে সবটাই কিন্তু তোমার স্ক্রুটিনি হচ্ছে, সবকিছুই কিন্তু একটা টেস্ট। দ্যাট ইজ দ্য হ্যাঁ, এবার রিজন কি, এবার কল্ড তোমাকে, পার্সোনালিটি টেস্ট। হ্যাঁ পার্সোনাল টেস্ট, হ্যাঁ। এবার হ্যাঁ, প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা থাকে, প্রত্যেকের স্ট্রেংথ উইকনেস তো আলাদা আলাদা হয়। আমার অ্যাপ্রোচটা এটা ছিল, নিজেকে তোমাকে জানতে হবে তোমার স্ট্রেংথটা কোনটা, উইকনেস কোনটা। যেমন দেখো আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি ইংলিশ অতটা ভালো যে বলতে পারি তো বলতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা আমাকে কোশ্চেনটা কিন্তু দুবারই শুরু করলেন ইংলিশে, যে তুমি বলতে পারছো কিনা দেখার জন্য, ঠিক আছে। ওনারা তো একদম খুব হাই লেভেলের ইংলিশ চাচ্ছেন না, মোটামুটি কমিউনিকেশন করতে পারছে কিনা, বা ঘাবড়ে যাচ্ছে কিনা, আটকে যাচ্ছে কিনা, এই জিনিসটা ওনারা দেখে নিলেন। তারপরে কিন্তু ওনারা নিজেরাই অটোমেটিক্যালি বাংলায় শিফট করে গেলেন। তো এটাই আমি বলবো যে ইংলিশে অন্তত কথাটাও বলতে বলতে পারবে, ভুল ভুল হতেই পারে, সেটা আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট হতেই পারে। ইংলিশ বাংলা মিশিয়ে কথা বললে কোনো সমস্যা আছে? না, ইংলিশে কোশ্চেন করলে ইংলিশে উত্তর দেওয়াটাই মানে দরকার, মানে এটাই নিয়ম। বা বাংলায় কোশ্চেন করলে বাংলায় উত্তর দিতে হবে।
পুরোটাই বাংলায় টানতে হবে। হ্যাঁ, পুরোটাই বাংলায় এই- টানতে হবে। তুমি এটা যদি একটা বাংলায় প্রবলেম। কোশ্চেন করেন, তুমি বাংলাকেই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, হুম, হুম। চলো দেবজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আরো থ্যাংক ইউ খুব আমাকে। খুব ভালো থাকো, ফ্যামিলি নিয়ে খুব ভালো হ্যাঁ, থাকো। তোমার এই ওয়ান অফ দ্য মেইন রিজন তুমি সেন্ট্রাল জিএসসি থেকে এদিকে এসছো ওয়াজ ইউর ফ্যামিলি। অ্যান্ড হ্যাঁ, সামওয়্যার দেখতে গেলে এটা ট্রু। আমরা একটা টাইমে আমরা ক্যারিয়ারকে প্রায়োরিটি দিই, যে ভাই ক্যারিয়ার আমাকে অ্যাপেক্স পৌঁছতে হবে, পৌঁছে গেলাম, হুম, এবার হুম। মনে করছে ফ্যামিলির কথা, আরে ভাই ফ্যামিলিও ছিল, ফ্যামিলি কাছে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হয় স্পেশালি এসএসসির সাথে হয়, ব্যাংকিং এর সাথে হয়। ব্যাংকিং এ যেমন এসবিআই, আইবিপিএস কোথায় পাঠিয়ে দেবে কোনো ঠিক নেই। সারা ঠিক নেই। মানে সারা সারা জীবন তুমি ট্রান্সফারের মধ্যে থাকো। এসএসসিও সেম, হোম ট্রান্সফার হুম, পাওয়া তো খুবই মুশকিল। এখন তো বোধহয় ডেপুটেশন মুশকিল। অপশনও বোধহয় বন্ধ উঠে গেছে। আছে, বন্ধ আছে, বন্ধ আছে। ইন্টারজোনাল ট্রান্সফার আমাদের ক্ষেত্রে তো বন্ধই ছিল। চলো, পুরো থ্যাংক ডেপুটেশনও ইউ। বন্ধই আছে। চলো, ঠিক থ্যাংক ইউ। আছে, অনেক খুবই ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। খুবই ভালো লাগলো, আর আমাকে ব্লেস করো এবছর যেন কিছুটা হয়ে যায়। অবশ্যই, থ্যাংক ইউ। অবশ্যই, অবশ্যই। অনেক অনেক শুভেচ্ছা ভাই, তুমি সফলতা পাও। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নমস্কার। ঠিক আছে।